চেয়ারম্যান কি করবে? আমি ওনার ঘনিষ্ঠ মহলে শুনেছি উনি চাইছেন সব টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিতে, কিন্তু ওনার হাত পা বাঁধা, ওনাকে মুখ্যমন্ত্রী বলে রেখেছে যে টেন্টেডদের পরীক্ষায় বসাতে হবে। এসএসসি চেয়ারম্যানকে যোগ্যদের লিস্ট যদি আগে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময় দিয়ে দিত, তাহলে এই পরিণতি আজকে এই ছেলে মেয়েগুলো দেখতে হতো না। এই অযোগ্যদের লিস্টেও ক্যামোফ্লেজ লিস্ট দেবে, সেটা নিয়ে তারপরে লড়াই শুরু হবে। এসএসসির দাবি বলছি 5,000, সিবিআই এর দাবি বলছি, সিবিআই এর যে এফিডেভিট সেটা হলো 8,000, আর আমাদের বক্তব্য হলো ভাইপোর সম্পত্তিটা কোথায় গেল? ওটা কি গাছ থেকে পড়লো? কালীঘাটে যে জমিগুলো আছে সেটা কার নামে আছে সেটা তো দেখতে হবে না। কালীঘাটে কতজন ওনার পরিবারের লোকজনের নামে জমি গেল? মুখ্যমন্ত্রী সম্পত্তি কম বেশি দেখিয়ে কি হবে? ভাইপোর গাড়িগুলো যেগুলো করে ভাইপো মিটিং মিছিলে যায় সেগুলো কোথা থেকে? হাওয়া গাছ থেকে আসে? লিপস অ্যান্ড বাউন্স থেকে গাছ থেকে পড়ে গেল? টালির চাল দেখিয়ে চলেছিল, বর্তমানে টালির চালটা অট্টালিকা হয়ে গেছে। নমস্কার বিক্রম দা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। বিক্রম দা, নমস্কার। শুরুতেই যে প্রশ্নটা আপনার সামনে রাখবো, এই বিচার বিভাগীয় সম্পূর্ণ মামলায় আমরা দেখলাম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে যে ভৎসনার মুখে পড়তে হলো, কি বলবেন? না, সিনিয়র আইনজীবী, আমি ওনার ব্যাপারে কোনো মন্তব্য করব না। সুপ্রিম কোর্টের এই বিষয়ে কোনো মন্তব্য করব না। দেখুন, রাজ্য সরকারকে আমি বলতে পারি, রাজ্য সরকার সবসময় ভৎসনাই খায় কোর্টের থেকে, কারণ এই রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল আছে সেটা হলো তৃণমূল কংগ্রেস। এদের বাই ক্যারেক্টার এবং বাই নেচার এরা হলো চিটার। গোটা রাজ্য প্রশাসনটাই চিটারদের দ্বারা নিয়ন্ত্রিত। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে টেন্টেডরা পরীক্ষায় বসবে না, গায়ের জোরে টেন্টেডদের বসাচ্ছে পরীক্ষায়। আমাদের প্রতিবাদ এখান থেকে, আমাদের লড়াইও এখান থেকে। আইনি লড়াই বলুন, রাস্তায় নেমে লড়াই বলুন, টেন্টেডদের পরীক্ষায় বসতে দেবো না। এবং টেন্টেডরা যদি পরীক্ষায় বসে, যারা বুক বেঁধে আশা করে পরীক্ষায় বসছেন, এটা মাথায় রাখবেন, আজ থেকে 10 বছর পর, 8 বছর পর, 5 বছর পর, 15 বছর পর আপনাদের জীবন এবং ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয়ে যায়, এর জন্য আপনারাও প্রতিবাদ করুন। এই যে সুপ্রিম কোর্টের যে ভৎসনার মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পড়লেন, রীতিমতো বিচারপতিকে বলতে শোনা গেল যে হোয়াট কাইন্ড অফ অ্যাডভোকেসি হি ডুইং। কোথাও কি মুক্ত বাতাস লাগছে? না, এটা আমি এই বিষয়ে সিনিয়র আইনজীবী কি বলেছেন না বলেছেন সেটা নিয়ে আমি কোনো মন্তব্যই করব না। আমি এটা বলবো যে এই রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন যাদের দ্বারা নিয়ন্ত্রিত, তারা হলো সব চিটার, এবং তার মাথায় বসে আছে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আদালতের এই বিষয় নিয়ে কি বলেছেন না বলেছেন আমি কোনো মন্তব্য করতে যাব না। আমি যেটা বিশ্বাস করি যে এই রাজ্য পশ্চিমবঙ্গ সরকার যারা নিয়ন্ত্রণ করছে তারা চিটাররা নিয়ন্ত্রণ করছে। বিক্রম দা, আমি একটা কথা বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা এইখানে রাজ্যে বিভিন্ন সময় আমাদেরকে সাংবাদিকদেরকে ভৎসনা করতে শোনা যায়, যে দুর্দণ্ডপ্রতাপ চেহারা তার এখানে থাকে। সুপ্রিম কোর্ট রীতিমতো একদম কি বলবো নুয়ে পড়লেন। দেখুন, সেটা দেখুন, যে আইনজীবী তার নিজের মতন করে তিনি সাবমিশন করেছেন, সেইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে যাব না। তবে এইটুকু বারবারই বলবো, কোনো আইনজীবী সম্বন্ধে কোনো মন্তব্য করি না এবং আদালত সম্বন্ধেও কোনো মন্তব্য করি না। এই জন্য, কারণ আমার আর তৃণমূলের মধ্যে তাহলে কোনো ডিফারেন্স থাকবে না। এত অসন্তোষ সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্ট অসন্তোষ কারণ রাজ্য সরকারের জন্য, এইটুকু বলতে পারি আমি। এবং এটা ঘটনা যে পশ্চিমবাংলায় এই যে টেন্টেড ক্যান্ডিডেটদের রাজ্য সরকার, যে এসএসসি চেয়ারম্যান কি করবে? আমি ওনার ঘনিষ্ঠ মহলে শুনেছি উনি চাইছেন সব টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিতে, কিন্তু ওনার হাত পা বাঁধা, ওনাকে মুখ্যমন্ত্রী বলে রেখেছে যে টেন্টেডদের পরীক্ষায় বসাতে হবে। এসএসসি চেয়ারম্যানকে হ্যাঁ, আমি বলছি তো বিস্ফোরক তথ্য। আমি জানি ভেতরে কি হচ্ছে, এর জন্য আমাকে যে যা খুশি করুক, আমি জানি ভেতরে কি হচ্ছে। এসএসসি তে ভেতরে কি হয়, প্রাইমারিতে ভেতরে কি হয়, ওখান থেকে অন্তত 50, 60, 100টা লোক আছে যারা আমাদেরকে খবর দেয়। তবে আবারও বলছি, আমি কোনো সিনিয়র আইনজীবী বলুন, কোর্ট সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। যেটা অর্ডার দেবেন সেটাই মাথা পেতে নেব। আমার ছোট্ট কয়েকটা প্রশ্ন আজকের দিনে আপনার কাছে। আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে একদম সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। তাদের আবেদন এটাই ছিল, তারা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে সওয়াল করা হয় এখনো অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। সেই সময় বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন, কেন এখনো অযোগ্যদের নাম প্রকাশ করে নিযুক্তি, কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন, প্রশ্ন করলেন বিচারপতি। কি বলবেন? দেখুন, অযোগ্যদের পরীক্ষায় বসিয়ে চাকরি দিতে চাইছে এই তৃণমূল কংগ্রেস সরকার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
এবং ওই অযোগ্যদের থেকে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যে টাকা মাইনে নিয়েছে 12% সুদ সহ ফেরত করাবো রাষ্ট্রীয় বা রাজ্যের কোষাগারে। এখনো অব্দি তো সেই প্রসিডিওর শুরু হলো না। হবে 2 তারিখে সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা আছে যে কন্টেম্পটের শুনানিটা কোথায় হবে, হাইকোর্টে না সুপ্রিম কোর্টে। এই মুহূর্তের অন্যতম বড় সংবাদ আমি বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হলো যে আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, পাশাপাশি 7 এবং 14 তারিখে যে এক্সাম কন্ডাকশনের কথা হয়েছিল কন্ডাক্ট করা। এটা তো আরো আগে করা উচিত ছিল, এটা তো আরো আগে যদি করে দিত তাহলে এই যে আমি তো বারবারই আপনাদের মাধ্যমে জানিয়েছি, স্যাগ্রিগেটেড লিস্ট বেরোতে হবে, শুধু অযোগ্যদের তালিকা নয়, যোগ্যদের তালিকাটাও বেরোতে হবে। আপনারা রাস্তায় নামুন যোগ্যদের তালিকার পাওয়ার জন্য, সুপ্রিম কোর্ট অর্ডার দেবে আর সবাই বসে থাকবে, তা তো হয় না। এইটা যদি আমি আপনাদেরকে বলি, মানুষের থেকেও দাবি ওঠা দরকার আছে। অযোগ্যরা যারা ধরুন, কেন আমি বলছি শুধু শিক্ষকরা নয়, যারা গার্জেনরা যারা ছাত্রছাত্রীদেরকে বা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গিয়ে পড়াতে, একটা অঙ্ক জানে না সেই টিচার অঙ্ক পড়াতে পারে? যোগ্যদের লিস্ট যদি আগে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময় দিয়ে দিত, তাহলে এই পরিণতি আজকে এই ছেলে মেয়েগুলো দেখতে হতো না। যোগ্যদের লিস্ট আজকে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এটা সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেবে তারপরে দেবে। আরো 5 বছর আগে দেয়নি কেন? আরো 4 বছরে যখন মামলা চলছিল তখন দেয়নি কেন? ওটা দিতে হবে। এবার আবারও আমি আপনাদের বলছি, এই যোগ্যদের বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। এই অযোগ্যদের লিস্টেও ক্যামোফ্লেজ লিস্ট দেবে, সেটা নিয়ে তারপরে লড়াই শুরু হবে। আমি বলবো যাদের থেকে টাকা নিয়েছে তাদের নাম বেরিয়ে এলে তো বিরাট বিপদ। সেক্ষেত্রে কিভাবে লিস্ট বের করবে রাজ্য? অর্ধেক লোককে বাদ দিয়ে দেবে। এসএসসি 5000 বলেছিল টেন্টেড, সেটাকে কমিয়ে আমি তো যা শুনছি 500 কি 600 জনের লিস্ট বার করবে, যা শুনছি। বেরোক আগে, তারপরে বলবো। না বেরোলে তো সেটা নিয়ে মন্তব্য করতে পারবো না। চাকরি গেল 26,000 জনের, আপনি বলছেন এসএসসির দাবি বলছি 5000, সিবিআই এর দাবি বলছি, সিবিআই এর যে এফিডেভিট সেটা হলো 8000, আর আমাদের বক্তব্য হলো 10,750। সেটা আমরা সময় মতো প্রমাণ করে দেবো। আমার শেষ 3টে ছোট্ট প্রশ্ন আপনার কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রর বেঞ্চের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া করছে তার উপর প্রতি মুহূর্তে সতর্ক নজরদারি সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম বলা যায় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করলে শিক্ষা এবং কত বিভাগে পড়ে গেল। দেখুন, রাজ্য সবসময় বিপাকেই আছে। যারা চোর হয় তারা চুরি করে, তাদের সাথে লড়াই হবে, লড়াই চলছে, এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেস দলটার বিরুদ্ধে লড়াই চলছে। মুখ্যমন্ত্রীর সভায় দেখা গেল একদম নজিরবিহীন বিক্ষোভ, অবিলম্বে নিয়োগের দাবিতে সরব 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এবার কি তাহলে আস্তে আস্তে জনসমক্ষে প্রশ্নের মুখে পড়া শুরু হলো মুখ্যমন্ত্রী? আরে এ তো চাকরিগুলো বিক্রি করতে চায়, এদেরকে চাকরি দেবে না, এদেরকে চাকরি দেবে না। মানুষকে বলবো রাস্তায় নামো, রাস্তায় নামার প্রয়োজনীয়তা হয়েছে। আমার সেই দুটো ছোট প্রশ্ন আপনার কাছে, একটু সরে আসবো। তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অন্যতম চর্চিত বিচারপতি এই মুহূর্তে, তিনি আর্টিকেল মামলা থেকে সরে গেলেন। দেখুন, কোনো বিচারপতি কোনো মামলা থেকে সরে দাঁড়াতেই পারেন। এই বিষয়ে আমি তো বললাম, বিচার ব্যবস্থা সম্বন্ধে, সিনিয়র আইনজীবী সম্বন্ধে আমি কোনো মন্তব্য করি না। তার মনে হয়েছে তিনি সরে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে তৃণমূল কংগ্রেসের যুব যে একটা প্রতিষ্ঠান করে আজকে 28শে আগস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় একদম শুরুতেই তিনি বলছেন যে ছাত্র জীবনে কলেজ নির্বাচনের প্রসঙ্গ, সেদিন তিনি কিভাবে 2 ছাত্র পরিষদের সদস্যকে রক্ষা করেছিলেন, কিভাবে ডিএসও কে একদম মানে বন্ধ করে দিয়েছিলেন, কিভাবে তার নিজের একদম গুণগান গানতে শোনা গেল। তাকে কি বলবেন? তপন দত্ত, বরুণ বিশ্বাস, আরজিকর কাণ্ড, এদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন সেই প্রশ্নগুলো দেওয়া উচিত। আরো হাজার হাজার মানুষ খুন হয়েছে যখন 2021 সালের নির্বাচনের পোস্ট পোল ভায়োলেন্সে। আমি একটা কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বললেন আজকে মঞ্চে, সেই কথা রেজ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন। তিনি বলছেন যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ রোজ আদালতে গিয়ে নিয়োগে বাধা দেন, ভর্তিতে বাধা দেন, আমি দুঃখিত জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হয়েছে, বিরোধীদের তোপ দেখে তিনি বলছেন যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে, আবার আমাদেরই দোষ দেয়, ওরা 2 নম্বরই, আপনাদের 2 নম্বরই বলছেন। না, আমি বলছি যাই বলে থাকুন না কেন, উনি কি চান যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টটা না থাকুক? এটা কি উনি বলতে চাইছেন? সংবিধানের মধ্যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, উনি চাইছেনটা কি? আদালত আছে, মানুষ আদালতে আসবেন। আদালতে কি আমি এসেছি নাকি? আদালতে যারা ক্যান্ডিডেট তারা এসে, যারা বিতাড়িত মানুষ তারা আদালতে এসেছে। এখানে কোনো রাজনৈতিক দলও আসেনি, অন্য কে। হ্যাঁ, আমি কিছু ধরনের মামলা করি, আমি তৃণমূলের সরকারের বিরুদ্ধে মামলা করি, ভবিষ্যতেও করব। ক্ষমতা থাকে আটকে নিন। আপনারা রাজনৈতিকভাবে পাচ্ছেন না, তাই ব্যাকডোর দিয়ে মামলা করে। এটা মামলাটা, রাজনীতিটা কোথায়? এখানে কারা রাজনীতি করে?
রাজনীতিকরণ তো ওনারা করছেন, আইনজীবীরা মামলা করে। আর প্রথমত আমি একা আইনজীবী নই, এখানে আরো অন্তত 50 জন আইনজীবী রয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন আজকে যে তার প্রশাসনিক আমার মতে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। সরকারের পেছনে আপনারা করেছেন একাধিক প্রকল্প, তারা বলছেন জনস্বার্থমুখী প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প। সরকার কি চাইছে যে পশ্চিম ভারতবর্ষের ইতিহাস থেকে বা ভারতবর্ষের সংবিধান থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টটাকে এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি বন্ধ করে দিতে? তো কোর্টটা দেওয়া হয়েছে কেন? সাধারণ মানুষের জন্য। আপনার তো পদত্যাগ করা উচিত। যখন আপনি করতে পারছেন না, সেটা যদি কোর্ট করে দেয়, আপনি টেন্টেড নন টেন্টেড বাঁচতে পারেননি, সেটা কোর্ট পুরো প্রসেসটাকে সেটাসাইড করে দিয়েছে। আপনি জনগণের দ্বারা নির্বাচিত, 26,000-এর ভবিষ্যৎ চলে গেছে, দায়িত্ব আপনি নেবেন না, দায়িত্ব নেবে আইনজীবীরা। আপনি গদিতে বসবেন, দায়িত্ব নেবে অন্য লোক। আর কিছু দালাল আছে দেখবেন বাজারে, ওই এসএসসির যারা তৃণমূলের চাকর বাকর, গদিতে যে বসে আছে সে দায়িত্ব নেবে না, সে দায়িত্ব দিয়ে দিল হচ্ছে হলো আইনজীবীদের উপরে, কোর্টের উপরে। এর জন্য হলো না, ওর জন্য হলো না। তা তুমি গদিতে বসে আছো কেন? গদি ছাড়ো। এ বাংলার মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন তুমি গদিতে কেন বাংলায় থাকতে পারবে না, সেদিন পালাতেও দেবো না। গদি ছাড়ো। একদিন সময় লাগে এসএসসি জট কাটাতে, একদিন লাগবে, একদিন। আমার হাতে ক্ষমতা যদি থাকতো একদিনে জট কাটাতাম, 2 দিন না। এসএসসি জট সে উপায় আপনারা সরকারকে বাদ দিয়েছিলেন। আরে কোর্টেই তো বাতলে দিচ্ছে, তো কোর্টেই তো সব জিনিসটা হয়েছিল। তো ওরা করবে, ওদের তো টেন্টেড ক্যান্ডিডেট দিয়ে চাকরি দেওয়াতে হবে। এই যে আবার টেন্টেডদেরই বসিয়ে দিল। এই নিয়োগ প্রক্রিয়া আদৌ সম্পন্ন হবে? দেখুন কি হবে সেটা তো বলা সম্ভব না, যেটা হয়েছে সেটা বলা সম্ভব। 16 সাল থেকে মামলা হয়ে 25 সালে পুরো প্যানেল বাতিল হয়েছে। কষ্টের জিনিস লাগবে যদি আবার 25 সালের পরীক্ষা হয়ে 32 বা 34 সালে গিয়ে পুরো প্যানেলটা বাতিল হয়ে যায়। দেখুন সরকার আসবে, সরকার যাবে, 26-এ একটা নির্বাচন আছে, তারপরে আবার 31-এ একটা নির্বাচন আছে, বিধানসভার কথা বলছি। 24-এ লোকসভা হয়েছে, আবার 29-এ লোকসভা হবে। সরকার আসবে, সরকার যাবে, এক সরকার থাকবে, আরেক সরকার আসবে, বা সেম সরকার থাকবে, যাবে। সেই 25 সালে যেটা সরকারের দায়িত্ব ছিল, যে 25 সালে যে পরীক্ষাটা নিচ্ছে সেটা যেন 34 বা 35 সালে গিয়ে আবার প্যানেলটা না বাতিল হয়ে যায়, সেই প্রচেষ্টাটা করে যাওয়াটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছেন বা সরকারে যারা রয়েছেন, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে যাওয়া উচিত ছিল। আপনি সরকারে বসে একে দোষ দেবে যে মামলা করার জন্য চাকরি চলে গেল, ও খুঁচিয়ে দিল, তাহলে আপনি বসে আছেন কি করতে? প্রশাসন আপনার, পুলিশ আপনার, আপনার থেকে তার মানে এরা ক্ষমতাবান। সব ডিপার্টমেন্ট তার পক্ষে দেখা। আরে ভাই, তাহলে এতগুলো লোকের চাকরি চলে গেল, আপনি দেখলেন না কেন? তখন তো আপনার দেখা হলো, আপনি তাহলে ঝেড়ে দিলেন, দায়িত্ব এড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিসাবে। আপনি সরকার দেখুন, যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষায় বসছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আপনি পরীক্ষায় যখন বসছেন, আপনাকে বুঝতে হবে সরকার আসবে, সরকার যাবে। আজকে আমি আইনজীবী, কালকে আমার জায়গায় অন্য আইনজীবী আসবে। আপনার চাকরিটা বা আপনার ব্যাংকের টাকাটা বা আপনার সরকারি প্রকল্পটা বা আপনি যেটা করছেন সেটা যেন সুরক্ষিত থাকে। এমন জিনিসই করে গেলাম যেটা কোর্টের থেকে পুরোই উড়ে চলে যাবে। আমিও জানি, সবাই জানে, প্রত্যেকে জানে, সেটা করাটা বাঞ্ছনীয় নয়। তাই জন্যই এই সরকারকে আজকে তো শুধু এসএসসি হয়েছে, এরপরে প্রাইমারি আসছে। আমি আপনাকে বলে দিই পরপর কি আসছে। এরপরে মামলা শুরু হবে হচ্ছে হলো পাবলিক সার্ভিস কমিশন আসছে, কলেজ সার্ভিস কমিশন আসছে, শেষ হয়নি। কারণ ভারতবর্ষে এই স্কুল সার্ভিস কমিশনই তো 16 থেকে 25, প্রায় 9 বছর চলেছে মামলা। তার মানে অন্যান্য মামলাগুলো আমি সারা বাংলার মানুষকে বলছি, আসছে, এগুলো পরপর আসছে। তার পাবলিক সার্ভিস কমিশন আসছে মামলা। দেখুন একটা মামলা শুরু হয়েছে ধরুন 16-তে, যে মামলাটা 22, 23, 24-এ শুরু হয়েছে, সেটারও তো 7-8 বছর লাগবে রে বাবা। আপনারা পাবলিক কলেজ সার্ভিস, স্কুল সার্ভিস কমিশনের মামলাটা কবে থেকে জানতে পারলেন? 21-22 সাল থেকে, যখন কি চাকরি যেতে শুরু করলো, নেতারা অ্যারেস্ট হতে শুরু। তার আগেও তো মামলাটা 16 সাল থেকে আর 22 সাল পর্যন্ত চলেছিল। 16 থেকে 22 অব্দি, তার মানে এই যে এখন পরীক্ষা হচ্ছে,
আমার যন্ত্রণা এবং আমার কষ্টের বিষয়টা যেটা হবে সেটা হলো যদি 24 সাল 34 সাল 35 সাল ধরুন আমি নেই, পৃথিবীতেই নেই, আমার জায়গায় অন্য আইনজীবী এসেছে, 34 সাল 35 সাল কেন 45 সালে গিয়েও সেই ব্যক্তিটার চাকরিটা যেন সুরক্ষিত থাকে। আরে মামলাটা কি রাজনৈতিক দল করছে? এমন কথা যারা ন্যারেটিভ দিচ্ছে না, যারা যে দালাল কিছু আছে দেখবেন মাঝে মাঝেই মিডিয়াতে বলে বেড়াচ্ছে কিছু দালাল, এই যারা এই 26,000-এর মধ্যে চাকরি গেছে তাদের মধ্যে দুটো তিনটে দালালকে, তিনটে চারটে দালালকে সবসময় টিভিতে দেখতে পাবেন। দালাল এক কথা, আমি বারবার বলছি, এদের কথা শুনবেন তো ঠকবেন। সবাই রিভিউ নিয়ে নেমে পড়লো, রিভিউ এর কি পরিণাম হলো? আপনাকে, আপনার শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, আপনাকে প্যারাসিটামল দিতে হবে। আপনি জ্বর হয়েছে, আপনাকে আমি ঠান্ডা জলে চান করিয়ে যাচ্ছি, কি হবে? মানে এ তো মূর্খের স্বর্গে বাস করছে না। যারা যারা শিক্ষিত মানুষ তাদের তো এটা বোঝা দরকার। আপনি আজকে প্যানেল বাতিল হলো কেন? স্যাগ্রিগেটেড লিস্টটা নেই। খুব সিম্পল, স্যাগ্রিগেটেড লিস্টটা দিলেই পুরো জিনিসটা ইয়ে হয়ে যেত। সেটা কেন পিটিশনারদের আইনজীবীরা বলছে না, সেটা কেন কোর্ট বলছে না? এগুলো কি কোর্ট, পিটিশনারদের আইনজীবী, সিবিআই এরা বলার এদের এখতিয়ার আছে না? এরা বলতে পারে? এই ধরনের প্রশ্ন যারা বাজারের মধ্যে রটাচ্ছেন, বিভ্রান্তিকর প্রশ্ন, যেটা দিয়ে কিন্তু আইন আদালতে কোনো কাজ হবে না। এবং এতে মানে আমার, আমি তো আবারও বলছি, আমার খারাপ লাগবে, আমি 10 বছর পর নাও থাকতে পারি, এই মামলা হয়তো করি না, অন্য মামলা করি, অন্য আইনজীবী চলে আসবে, বেঁচে থাকবো কিনা 10 বছর পর জানি না, কিন্তু 10টা বছর পর এই মানুষগুলোর কিন্তু চাকরিটা চলবে। আজকে এদের চাকরি গেছে কেন, 8 বছর 9 বছর পর চাকরি গেছে, আবার 10 বছর পর এদের চাকরিটা চলে যাবে না, তার কি গ্যারান্টি? সেই সুরক্ষাটা কি রাজ্য সরকার দিতে পারছে? যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে মুখে হাত রেখে জিজ্ঞেস করুন তো। আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাদ দিন আমি আইনজীবী নেই ধরুন তর্কের খাতিরে, আমার জায়গায় আরো 50টা, আরো 500 কাজ শুনুন, এখানে যে চাকরি পাবে না সেই কোর্টে আসবে। কোর্টে এসে যদি কেউ বলে যে আমার চাকরিটা দাও, আমার এটা দাও, সেটা যেমন কোর্ট অনেক সময় অ্যাকসেপ্ট করে, যদি গ্রস ইরেগুলারিটি এবং ইলিগ্যালিটি দেখে, কোর্ট পুরোটাই বাতিল করে দিতে পারে। একদম। আমি দুর্নীতির নিরিখে বা পরবর্তীতে যে সমস্ত মামলাগুলো লাইন আছে যদি একটু বলতেন। আপনি বললেন প্রাইমারি রানিং চলছে দেখতে পাচ্ছেন, কলেজ সার্ভিস কমিশন আসবে, পাবলিক সার্ভিস কমিশন আসবে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরপর আসবে। পশ্চিম বাংলায় একটা সেক্টর দেখাতে হবে যেখানে, শুনুন আমি আপনাকে কথা বলি, এই তৃণমূল যারা করে তাদের মান সম্মান লাজ লজ্জা বোধ বলে কিছু হয় না, নির্লজ্জ বেহায়া না হলে কেউ তৃণমূল করে না, এটা ফার্স্ট বুঝতে হবে। ওই দেখবেন একটা মুখপত্র আছে, মানে দোকান কাটা, নাক কাটা, দোকান কাটা, নির্লজ্জ বেহায়া মুখপত্র, যত নাম কম নেবেন তত বেটার। জেলে গিয়ে টাকা চুরি করে বেরিয়ে এসে আবার বড় বড় কথা বলে, এরা হলো এই ক্যারেক্টার, প্রত্যেকটা লোকই এই ক্যারেক্টার, এবং এরা আবার অন্যের নামে ফলস কেস চাপায়। অভয় মা বাবার সম্বন্ধে প্রধান ঘোষক করা দেখি মামলা যেমন বললাম না, এরা, আমি আবারও বলছি, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যদি কারোর নামে এফআইআর করে, তৃণমূল জামানায় যদি পুলিশ কোনো এফআইআর নেয়, এই এফআইআর গুলোকে গুরুত্বই দেবে না। একদমই। বিক্রম, আর শেষ 3টে প্রশ্ন আমার কাছে। মুখ্যমন্ত্রীর সভায় নজিরবিহীন বিক্ষোভ, অবিলম্বে নিয়োগের দাবিতে সরব হলেন 2022-এর টেটের জন্য চাকরি প্রার্থীরা। কি বলবেন, কি বলছেন? পশ্চিমবাংলায় চাকরি নেই, আবারও আমি বলছি, তারা বিক্ষোভ করেছেন, আমি তাদেরকে শুধু একটাই কথা বলবো, অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। জীবনকৃষ্ণ সাহা, যে জীবনকৃষ্ণ সাহাকে দেখা গেল যে ইতিহাস থেকে বাঁচতে রীতিমতো মোবাইল ফোন পুকুরের মধ্যে ছুড়ে ফেলে দিলেন, পরবর্তীকালে এই বিষয়টা বাজেয়াপ্ত করে আমরা ইতিমধ্যে সূত্র অনুযায়ী খবর পাচ্ছি সেখান থেকে নথি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশ্ন হচ্ছে, বিক্রম, 12 বার তিনি পার্টির থেকে ঝাঁপ দিচ্ছেন এবং মোবাইল ফোন জলে ফেলে দিচ্ছেন, এবং সব থেকে বিস্ফোরক যেটা ঘটনা, জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা ইতিমধ্যে তিনি দাবি করেছেন যে তার ছেলে রীতিমতো তাকে মারধর করতো, এবং বাড়িতে বহু লোকের সমাগম তিনি দেখেছেন, টাকা তো অবশ্যই দিত, এটাও তিনি দাবি করেছেন। এবং জীবনকৃষ্ণ সাহার পিসিমা মায়া সাহা, অর্থাৎ বিশ্বনাথ বাবুর বোন,
তার তার নামে বিপুল সম্পত্তি রীতিমতো খতিয়ান দেখিয়েছে এর মধ্যে ইডি। বিশ্বনাথ সাহাকে বলতে শোনা গেল যে আমার বোনের তো শুধুমাত্র একটি চায়ের দোকান, এত বিপুল সম্পত্তি হলো কি করে? এবং জীবন কৃষ্ণ সাহার নামেও তিনি বলছেন তিনি টাকা নিয়ে চাকরি দিচ্ছেন, কি বলবেন? দেখুন, বিশ্বনাথবাবু বয়স হয়েছেন, তিনি বলেছেন, সেটা একটা দিক। তৃণমূলের কাউন্সিলর থেকে আর ওই কালীঘাট পর্যন্ত এদের যদি সম্পত্তির হিসাব করা হয়, আমি 16 বছর হাইকোর্টে প্র্যাকটিস করছি, আমার একটা গাড়ি আছে। আপনি তৃণমূলের দেখেন, কাউন্সিলরের দেখেন, তার দুটো বিএমডব্লিউ, 4টে মার্সিডিজ আছে তৃণমূলের কাউন্সিলর গুলো দেখে প্রত্যেকের। মুখ্যমন্ত্রীর তো সম্পত্তির পরিমাণ সব থেকে কম দেশের মধ্যে, 15 লাখ টাকা। আর ভাইপোর সম্পত্তিটা কোথায় গেল? ওটা কি গাছ থেকে পড়লো? কালীঘাটে যে জমিগুলো আছে সেটা কার নামে আছে সেটা তো দেখতে হবে না। কালীঘাটে কতজন ওনার পরিবারের লোকজনের নামে জমি গেল? মুখ্যমন্ত্রীর সম্পত্তি কম বেশি দেখিয়ে কি হবে? ভাইপোর গাড়িগুলো যেগুলো করে ভাইপো মিটিং মিছিলে যায়, সেগুলো কোথা থেকে? হাওয়া গাছ থেকে আছে? লিপস অ্যান্ড বাউন্স থেকে গাছ থেকে পড়ে গেল? চন্দ্রবাবু নাইডুর হিসাব না না, ভাইপোর, চন্দ্রবাবু নাইডুর কথা বাদ দিন, ভাইপোটা কোথা থেকে আসলো? হাওয়া গাছ থেকে টাক করে পড়ে গেল? হ্যাঁ, কালীঘাটে আপনার ওই যে জমিগুলো আছে, সেই জমিগুলোর মালিকগুলো কারা? সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, গাছ থেকে পড়ে গেল। এসব কথা দেখুন বলার কোনো মানে হয় না। আগে টালির চাল দেখিয়ে চলেছিল, বর্তমানে টালির চালটা অট্টালিকা হয়ে গেছে।